গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জননী। আজ পঞ্চম পর্ব। দিনগুলি এমনিভাবে কাটিতে লাগিল। আকাশে ঘনাইয়া আসিল বর্ষার মেঘ। মানুষের মনে আসিল সজল বিষণ্নতা। কদিন ভিজিতে ভিজিতে স্কুল হইতে বাড়ি ফিরিয়া বিধান জ্বরে পড়িল। হারান ডাক্তার দেখিতে আসিয়া বলিল, ইনফ্লুয়েঞ্জা হইয়াছে। রোজ একবার করিয়া বিধানকে সে দেখিয়া গেল। আজ পর্যন্ত শ্যামার ছেলেমেয়ের অসুখে বিসুখে অনেকবার হারান ডাক্তার এ বাড়ি আসিয়াছে। শ্যামা কখনো টাকা দিয়াছে, কখনো দেয় নাই। এইবার ছেলে ভালো হইয়া উঠিলে একদিন সে হারান ডাক্তারের কাছে কাঁদিয়া ফেলিল। বলিল, বাবা, এবার তো কিছুই দিতে পারলাম না আপনাকে। হারান বলিল, তোমার মেয়েকে দিয়ে দাও, আমাদের বকুল রানীকে। কান্নার মধ্যে হাসিয়া শ্যামা বলিল, এক্ষুনি নিয়ে যান। শ্যামার জীবনে এই আরেকটি রহস্যময় মানুষ। শীর্ণকায় তিরিক্ষে মেজাজের লোকটির মুখের চামড়া যেন পেছন হইতে কিসে টান করিয়া রাখিয়াছে। মনে হয় মুখে যেন চকচকে পালিশ করা গাম্ভীর্য। সর্বদা কি যেন সে ভাবে, বাস যেন সে করে একটা গোপন সুরক্ষিত জগতে। সংসারে মানুষের মধ্যে চলাফেরা কথাবার্তা যেন তাহার কলের মতো। আন্তরিকতা নাই, অথচ কৃত্রিমও নয়। শ্যামার কাছে সে যে টাকা নেয় না, এর মধ্যে দয়ামায়ের প্রশ্ন নাই, মহত্বের কথা নাই। টাকা শ্যামা যেন দেয় না বলিয়াই সে নেয় না, অন্য কোনো কারণে নয়। শ্যামা দুরবস্থায় পড়িয়াছে, এ কথা কখনো সে কি ভাবে? মনে হয় বকুলকে বুঝি হারান ডাক্তার ভালোবাসে। শ্যামা জানে তা সত্য নয়। এই বাড়িতে আসিয়া হারানের বুঝি অন্য এক বাড়ির কথা মনে পড়ে। শ্যামা আর বকুল বুঝি তাহাকে কাহাদের কথা মনে পড়াইয়া দেয়। বকুলকে কাছে টানিয়া হারান যখন তাহার মুখের দিকে তাকায়, শ্যামাও যেন তখন আরেকজনকে দেখিতে পায়। গায়ে শ্যামার কাঁটা দিয়া উঠে। এই বাড়িতে রোগী দেখিতে আসিবার জন্য হারান তাই লোলুপ। একবার ডাকিলে 10 বার আসে, না ডাকিলেও আসে। মানুষকে অপমান না করিয়া যে কথা বলিতে পারে না, রোগের অবস্থা সম্বন্ধে আত্মীয়ের ব্যাকুল প্রশ্নে পর্যন্ত সে সময় সময় আগুনের মতো জ্বলিয়া উঠে, বহুদিন আগে শ্যামার কাছে সে পোষ মানিয়াছিল। শ্যামা তখন হইতে সব জানে। একটা হারানো জীবনের পুনরাবৃত্তি এইখানে হারানের আরম্ভ হইয়াছিল। একান্ত পৃথক, একান্ত অমিল পুনরাবৃত্তি। তা হোক, তাও হারানের কাছে দামি। শ্যামা ছিল হারানের মেয়ে সুখময়ীর ছায়া। সুখময়ীর কথা শ্যামা শুনিয়াছে। এই ছায়াকে ধরিয়া হারান শ্যামার সমান বয়সের সময় হইতে সুখময়ীর জীবনস্মৃতির বাস্তব অভিনয় আবিষ্কার করিয়াছে। বকুলের মতো একটি মেয়েও নাকি সুখময়ীর ছিল। শ্যামার ছেলেরা তাই হারানের কাছে মূল্যহীন। ওদের দিকে সে চাহিয়াও দেখে না। এ বাড়িতে আসিয়া শ্যামা ও বকুলকে দেখিবার জন্য সে ছটফট করে। অথচ শ্যামা ও বকুলকে সে স্নেহ করে কিনা সন্দেহ। ওরা তুচ্ছ, ওরা হারানের কেউ নয়। হারান পুলকিত হয় শ্যামার কণ্ঠ ও কথা বলার ভঙ্গিতে, শ্যামার চলন দেখিয়া। বকুলের দুরন্তপনা ও চাঞ্চল্য দেখিয়া তাহার মোহের সীমা থাকে না। মমতা যদি হারানের থাকে, তাহা অবাস্তবতার প্রতি। শ্যামার উচ্চারিত শব্দ ও কয়েকটি ভঙ্গিমায় এবং বকুলের প্রাণের প্রাচুর্যে। মানুষ দুটিকে হারান কখনো ভালোবাসে নাই। শোকে যে এমন জীর্ণ হইয়াছে, সে কবে রক্তমাংসের মানুষকে ভালোবাসিতে পারিয়াছে? শ্যামা তাই হারানের সঙ্গে আত্মীয়তা করিতে পারে নাই। হারানের কাছে অনুগ্রহ দাবি করিতে আজও তাহার লজ্জা করে। বিধানের চিকিৎসা ও ওষুধের বিনিময়ে কাঞ্চন মুদ্রা দিবার অক্ষমতা জানাইবার সময় হারান ডাক্তারের কাছে শ্যামা তাই কাঁদিয়া ফেলে। বিধানের পরে অসুখে পড়িল বকুল। বকুলের অসুখ? বকুলের অসুখ এ বাড়িতে আশ্চর্য ঘটনা। মেয়েকে লইয়া পলাইয়া গিয়া সেই যে শীতল তাহার জ্বর করিয়া আনিয়াছিল, সে ছাড়া জীবনে বকুলের কখনো সামান্য কাশিটুকু পর্যন্ত হয় নাই। রোগ যেন পৃথিবীতে ওর অস্তিত্বের সংবাদই রাখিত না। সেই বকুলের কি অসুখ হইল এবার? ছোটখাটো অসুখ তো ওর শরীরে আমল পাইবে না। প্রথম কদিন দেখিতে আসিয়া হারান ডাক্তার কিছু বলিল না। তারপর রোগের নামটা শুনাইয়া শ্যামাকে সে আধমরা করিয়া দিল। বকুলের টাইফয়েড হইয়াছে। জানো মা, এই যে কলকাতা শহর, এ হলো টাইফয়েডের ডিপো। এবার যা শুরু হয়েছে চারদিকে, জীবনে এমন আর দেখিনি। 30 বছর ডাক্তারি করছি, 7টি টাইফয়েড রোগীর চিকিৎসে আর কখনো করিনি একসঙ্গে, এই প্রথম। এমনি ছেলেদের চেয়ে বকুলের সম্বন্ধে শ্যামা ঢের বেশি উদাসীন হইয়া থাকে। সেবা যত্নের প্রয়োজন মেয়েটার এত কম। নিজের অস্তিত্বের আনন্দেই মেয়েটা সর্বদা এমন মশগুল যে ওর দিকে তাকানোর দরকার শ্যামার হয় না। কিন্তু বকুলের কিছু হইলে
শ্যামা সুদ সমেত তাহাকে তাহার প্রাপ্য ফিরাইয়া দেয়। কি যে সে উতলা হইয়া উঠে বলিবার নয়। বকুলের অসুখে সংসার তাহার ভাসিয়া গেল। কে রাঁধে, কে খায়, কোথা দিয়া কি ব্যবস্থা হয়, কোনো দিকে আর নজর রহিল না। অনাহারে অনিদ্রায় সে মেয়েকে লইয়া পড়িয়া রহিল। এদিকে রানীও বকুলের প্রায় 3 দিন পরে একই রোগে শয্যা লইল। মামা কোথা হইতে একটা খোট্টা চাকর আর উড়িয়া বামুন জোগাড় করিয়া আনিল। পোড়া ভাত আর অপক্য ব্যঞ্জন খাইয়া মামা, বিধান আর মনির দশা হইল রোগীর মতো। শ্যামার কোলের ছেলেটি অনাদরে মরিতে বসিল। বালক ও শিশুদের চেয়ে কষ্ট বোধহয় হইল মামারই বেশি। দায়িত্ব, কর্তব্য আর পরিশ্রম, মামার কাছে এই 3টি ছিল বিষের মতো কটু। মামা একেবারে হাঁপাইয়া উঠিল। এতকাল শ্যামার সচল সংসারকে এখানে ওখানে সময় সময় একটু ঠেলা দিয়েই চলিয়া যাইতেছিল। এবার অচল বিপর্যস্ত সংসারটি মামাকে যেন গ্রাস করিয়া ফেলিতে চাহিল। তারপর রহিল অসুখের হাঙ্গামা, ছোটাছুটি, রাত জাগা, দুর্ভাবনা এবং আরও কত কিছু। ওদিকে রানীর খবরটাও মাঝে মাঝে মামাকে লইতে হয়। 9 দিনের দিন মামা লুকাইয়া কলিকাতা হইতে একজন ডাক্তার আনিয়াছিল। রানীর কতগুলি খারাপ উপসর্গ দেখা দিয়াছে, সে বাঁচিবে কিনা সন্দেহ। দীর্ঘ যাযাবর জীবনে ভদ্র অভদ্র মানুষের ভেদাভেদ মামার কাছে ঘুচিয়া গিয়াছিল। কত অস্পৃশ্য অপরিবারের সঙ্গে মামা সপ্তাহ মাস পরমানন্দে যাপন করিয়াছে। যেটুকু ভাষা ভাষা স্নেহ করিবার ক্ষমতা মামার আছে, রানী কেন তাহা পাইবে না? রানী মরিবে জানিয়া মামার ভালো লাগে না। বহুকাল আগে শ্যামার বিবাহ দিয়া শূন্য ঘরে যে বেদনা সে ঘনাইয়া আপনাকে গৃহছাড়া করিয়াছিল, যেন তারই আভাস মেলে। আর বকুল, শ্যামার মেয়েটাকে নিষ্পৃহ সন্ন্যাসী মামা কি এত ভালোবাসিয়াছে যে ওর রোগ কাতর মুখখানি দেখিলে সে পীড়াবোধ করে, তাহার ছুটিয়া পলাইতে ইচ্ছা হয় অরণ্য প্রান্তরে, দূরতম জনপদে। মানুষের হৃদয় যেখানে স্বাধীন, শোক, দুঃখ, স্নেহ ভালোবাসার সঙ্গে মানুষের যেখানে সম্পর্ক নাই। মামার মুখ দেখিয়া শ্যামা সময় সময় ভয় পাইয়া যায়। বকুলের অসুখের কদিনেই মামা যেন আরও বুড়া হইয়া পড়িয়াছে। মিনতি করিয়া মামাকে সে বিশ্রাম করিতে বলে, যুক্তি দেখাইয়া বলে যে মামার যদি কিছু হয় তবে আর উপায় থাকিবে না। কিন্তু মামা যেন কেমন উদ্ভ্রান্ত হইয়া গিয়াছে, সে বিশ্রাম করিতে পারে না। প্রয়োজনের খাটুনি খাটিয়া তো সারা হয়ই, বিনা প্রয়োজনেও খাটিয়া মরে। রানী যথাসময়ে মারা গেল। বকুলের সেদিন জ্বর ছাড়িয়াছে। বর্ষার সেটা খাপ ছাড়া দিন। কি রোদ বাহিরে, মেঘশূন্য কি নির্মল আকাশ। কেবল শ্যামার নিদ্রাতুর আরক্ত চোখে জল আসে। এ কয়দিন শ্যামা ছিল যেন একটা কামনার রূপক, সন্তানকে সুস্থ করার একটি জ্বলন্ত ইচ্ছা, শিখা। আজ তাহাকে চেনা যায় না। 14 দিনে বকুলের জ্বর ছাড়িয়াছে। কিসের 14 দিন? 14 যুগ। শ্রাবণের শেষে মামা একদিন দোকানটা বেচিয়া দিল। দোকান করা মামার পোষাইল না। ভদ্রলোক দোকান করিতে পারে? শ্যামা হাসিয়া বলিল, তখনই বলেছিলাম মামা, দিও না দোকান। তুমি কেন দোকান চালাতে পারবে? কত টাকা লোকসান দিলে? মামা বলিল, লোকসান দেব আমি? কি যে তুই বলিস শ্যামা। তাহলে কত টাকা লাভ হলো তাই বলো। না, লাভ হয়নি। টায় টায় দেনা পাওনার মিল খেয়েছে, ব্যাস। যে দিনকাল পড়েছে শ্যামা, আমি বলে তাই। আর কেউ হলে ঘর থেকে টাকা ঢেলে খালি হাতে ফিরে আসতো। কত কোম্পানি এবার লালবাতি জ্বেলেছে জানিস? দোকান বেচিয়া মামা এবার করিবে কি? যে দুর্নিম্নে উৎস হইতে দরকার হইলেই 10-20টা টাকা উঠিয়া আসে, চিরকাল তাহা টিকিবে তো? মামা কিছু বলে না। করুণভাবে মামা শুধু একটু হাসে, উৎসুক চোখে আকাশের দিকে তাকায়। শরৎ মানুষকে ঘরের বাহির করে। বর্ষান্তে নবযৌবনা ধরণীর সঙ্গে মানুষের পরিচয় কাম্য, কিন্তু বর্ষা তো এখনো শেষ হয় নাই মামা। ওই দেখো আকাশের নিবিড় কালো সজল মেঘ। শরৎ কোথায় যে তুমি দেশে দেশে নিজের মনের মৃগয়ায় যাইতে চাও? মামার বিষণ্ণ হাসি, উৎসুক চোখ শ্যামাকে ব্যথা দেয়। শ্যামা ভাবে কিছু করিতে না পারিয়া হার মানার দুঃখে মামা ম্রিয়মান হইয়া গিয়াছে। ভাগ্নির ভার লইবে বলিয়া অনেক আস্ফালন করিয়াছিল কিনা, এখন তাহার লজ্জা আসিয়াছে। চোরের মতো মামা তাই অস্বস্তিতে উসখুস করে। আহা, বুড়া মানুষ সারাটা জীবন ঘুরিয়া ঘুরিয়া কাটাইয়া আসিয়া সংসারের পাকা উপার্জনে অভ্যস্ত লোকগুলির সঙ্গে প্রতিযোগিতায় কেন পারিয়া উঠিবে? টাকা তো পথে পথে ছড়ানো নাই। ঘরে ঘরে যুবক বেকার হাহাকার করিতেছে। 60 বছরের ঘর ছাড়া বিভাগী এতগুলি প্রাণীর জীবিকা অর্জনের পথ খুঁজিয়া পাইবে কোথায়? শ্যামা বড় মমতা বোধ করে, বলে,
অত ভেবো না তো মামা, ভগবান যা হোক একটা উপায় করবেন। ভগবান? মামার বোধহয় ভগবানের কথা মনে ছিল না। ভগবান যে মানুষের যা হোক একটা উপায় করেন, এও বোধহয় এতদিন তাহার খেয়াল থাকে নাই। শ্যামা মনে করাইয়া দিলে মামা বোধহয় নিশ্চিন্ত মনেই শ্যামা ও তাহার 4টি সন্তানকে ভগবানের হাতে সমর্পণ করিয়া ভাদ্রের 3 তারিখে নিরুদ্দেশ হইয়া গেল। যাওয়ার আগে শুধু বলিয়া গেল, কিছু মনে করিস না শ্যামা, তোর সেই 1000 টাকাটা খরচ করে ফেলেছি, 100 মোটে আছে, নে, বুড়ো মামাকে সাপ দিস নে মা, 1টি টাকা মোটে আমি সঙ্গে নিলাম। সাপ শ্যামা দেয় নাই, পাগলের মতো কি যেন সব বলিয়াছিল। কথাগুলি মিষ্টি নয়, কোনো ভাগ্নি সাধারণত মামাকে ওসব কথা বলে না। ক্যাম্বেসের ব্যাগটি হাতে করিয়া কম্বলের গুটানো বিছানাটা বগলে করিয়া মামা যখন চলিয়া গেল, শ্যামা তখন পাগলের মতো কিসব যেন বলিতেছে। পরের বছর শরৎকালে শ্যামা প্রথম সন্তানের জননী হওয়ার সময় পৃথিবীতে শরৎকালটা যেমন ছিল, এখনও তেমনি থাকার মতোই আশ্চর্য। শরৎকালে ছেলে মেয়েদের সঙ্গে লইয়া শ্যামা বনগা গেল। বলিল, ঠাকুরজি, আমার তো আর কোথাও আশ্রয় নেই, খেতে না পেয়ে আমার ছেলে মেয়ে মরে যাবে, ওদের তুমি দুটি দুটি খেতে দাও, আমি তোমার বাড়ি দাসী হয়ে থাকব। মন্দা মুখ ভার করিয়া বলিল, এসেছ থাকো, ওসব বলো না বউ, তোষামুদে কথা আমি ভালোবাসিনি। শ্যামা বনগায়ে রহিয়া গেল। শ্যামার গত বছরের ইতিহাস বিস্তারিত লিখিলে সুখপাঠ্য হইত না বলিয়া ডিঙাইয়া আসিয়াছি। এ তো দারিদ্র্যের কাহিনী নয়। শ্যামা যে একবার 2 দিন উপবাস করিয়াছিল, সে কথা লিখিয়া কি হইবে? ব্রত পূজা করিয়া কত জননী অমন অনেক উপবাস করে। শ্যামা খাদ্যের অভাবে করিয়াছিল বলিয়া তো উপবাসের সঙ্গে উপবাসের পার্থক্য জন্মিয়া যাইবে না। শ্যামার গহনাগুলি গিয়াছে। বিবাহের সময় মামা শ্যামাকে প্রায় 1000 টাকার গহনাই দিয়াছিল। নিজের প্রেস বিক্রয় করিয়া শীতলের দীর্ঘকাল বেকার বসিয়া থাকার সময় চুড়ি, হার, বালা আর নাক কানের 2-1টি ছুটকো গহনা ছাড়া বাকি সব গিয়াছিল। কমল প্রেসের চাকরির সময় দোতলায় ঘর তুলিবার ঝোঁকে শ্যামা টাকা জমাইয়াছে। হাঙর মুখো পুরনো প্যাটার্নের বালা ভাঙিয়া আর একটু ভারী তারের বালা গড়ানো ছাড়া নূতন কোনো গহনা সে কখনো করে নাই। 1 বছরে তাই ঘরের বিক্রয়যোগ্য আসবাবের সঙ্গে শ্যামার গহনাগুলিও গিয়াছে। থাকিবার মধ্যে আছে একটি আংটি আর 2 হাতে 2 গাছির চুড়ি। বিধানকে বড়লোকের স্কুল হইতে ছাড়াইয়া কাশীপুরে সাধারণ স্কুলটিতে ভর্তি করিয়া দিয়াছিল। বিধান হাঁটিয়াই স্কুলে যাইত। ধোপার সঙ্গে শ্যামা কোনো সম্পর্ক রাখিত না। বাড়িতে সিদ্ধ করিয়া কাপড় জামা সাফ করিত। কাপড় জামা 2 কিনিত সে কম দামি, মোটা, টিকিত অনেক দিন। খোকার জন্য দুধ কিনিত 1 পোয়া। 2 বছর বয়সের আগেই খোকা দিব্যি ভাত খাইতে শিখিয়াছিল। পেট ভরিয়া খাইয়া টিংটিঙে পেটটি দোলাইয়া দুলাইয়া শ্যামার পিছু পিছু সে হাঁটিয়া বেড়াইত। শ্যামা তাহাকে স্তন দিত সেই অপরাহ্নে। সারাদিন বুকে যে দুধটুকু জমিত, বিকালে তাহাতেই খোকার পেট ভরিয়া যাইত। কত হিসাব ছিল শ্যামার, ব্যাপক ও বিস্ময়কর। ভাতের ফ্যানটুকু রাখিলে যে ভাতের পুষ্টি বাড়ে, এটুকু পর্যন্ত সে খেয়াল রাখিত। তাহার এই আশ্চর্য হিসাবের জন্য ছোট খোকার পেটটা একটু বড় হওয়া ছাড়া ছেলেমেয়ের কারোর শরীর তেমন খারাপ হয় নাই। রোগা হইয়াছে শুধু শ্যামা। শেষের দিকে শ্যামার যে মখমলের মতো মসৃণ উজ্জ্বল চামড়াটি দেখা দিয়াছিল, তাহা মলিন বিবর্ণ হইয়া গিয়াছে। 1 বছরে কারো বয়স 1 বছরের বেশি বাড়ে না, শ্যামারও বাড়ে নাই। কিন্তু তাহাকে দেখিয়া কে তাহা ভাবিতে পারে? গত যে বসন্ত ব্যর্থ গিয়াছে, তার আগেরটি উতলা করিয়াছিল কেন শ্যামাকে? বনগায়ে এই যে শীর্ণা নিষ্প্রভজ্যোতি শ্রান্ত নারীটি আসিয়াছে, শহরতলির সেই বাড়িটির দোতলায় সমাপ্ত প্রায় নতুন ঘরটির ছায়ায় দাঁড়াইয়া বসন্তের বাতাসে ধানকলের ছাই উড়িতে দেখিয়া জেলের কয়েদি স্বামীর জন্য এরই যৌবন কি ক্ষোভ করিয়াছিল? শেষের দিকে হারান ডাক্তার 12 টাকা ভাড়ায় একতলাতে একটি ভাড়াটে জুটাইয়া দিয়াছিল। সরকারি অফিসের এক কেরানি সম্প্রতি স্ত্রী এবং শিশুপুত্র লইয়া দাদার সঙ্গে পৃথক হইয়া আসিয়াছে। কেরানি বটে, কিন্তু বড়ই তাহারা বিলাসী। হাঁড়ি, কলসি, পুরনো লেপতোষক, ভাঙা রংচটা বাক্স প্রভৃতিতে শ্যামার ঘর ভরা থাকিত। ওরা আসিয়া ঝকঝকে সংসার পাতিয়া বসিল। জিনিসপত্র তাহাদের বেশি ছিল না, কিন্তু যা ছিল সব দামি এবং সুদৃশ্য। বউটি শ্যামা শুনিল বড়লোকের মেয়ে, স্কুলেও নাকি পড়িয়াছিল। স্বাধীনভাবে একটু ফিটফাট থাকিতে ভালোবাসে। বড় ভাইয়ের সঙ্গে ওদের পৃথক হওয়ার কারণটাও তাই। পৃথক হইয়া বউটি যেন বাঁচিয়াছে। নিজের সংসার পাতিতে কি তাহার উৎসাহ! পথের ধারে যে ঘরে শ্যামা আগে শুইত,
তার জানালায় জানালায় সে নতুন পর্দা দিল। চিকন কাজ করা দামি খাটটি বোধহয় বিবাহের সময় পাইয়াছিল। দক্ষিণের জানালা ঘেঁষিয়া পাতিল। আয়না বসানো টেবিলটি রাখিল ঘরে ঢুকিবার দরজার সোজা অপর দিকের দেয়ালের কাছে। খাট, টেবিল আর একটি চেয়ার তাহার সমগ্র আসবাব। তাই যেন তার ঢের। ভাড়ার তাকের উপর মশলাপাতি রাখিবার কয়েকটি নতুন চকচকে টিন, কাচের জার, স্টোভ, চায়ের বাসন আর দুটি একটি টুকিটাকি জিনিস রাখিবার কিছুই তাহার রহিল না। সমস্ত ঘরে একটি রিক্ত পরিচ্ছন্নতা ঝকঝক করিতে লাগিল। সংসার করিতে করিতে একদিন হয়তো সে শ্যামার মতোই ঘরবাড়ি জঞ্জালে ভরিয়া ফেলিবে। শুরুতে আজ সবই তাহার আনকোরা ও সংক্ষিপ্ত। বাড়াবাড়ি ছিল শুধু তাহাদের প্রেমের। এমন নির্লজ্জ নিবিড় প্রেম শ্যামা জীবনে আর কখনো দেখে নাই। বিবাহ তাহাদের হইয়াছিল 4-5 বছর আগে। এতকাল কে যেন তাহাদের প্রেমের উৎসমুখটিতে ছিপিয়াটিয়া রাখিয়াছিল। এখানে মুক্তি পাইয়া তাহা উথলিয়া উঠিয়াছে। ভালো শ্যামার লাগিত না। নিরানন্দ বিমর্ষ তাহার জীবন, সন্তানের তাহার অন্নবস্ত্রের অভাব, তারই পায়ের তলে তারই বাড়ির একতলায় একই বিষদৃশ্য প্রণয়রস রঙ্গ। কই, বয়সকালে শ্যামা তো ওরকম ছিল না। স্বামীর সঙ্গে মেয়ে মানুষের এত কি ছেলে মানুষই হাসাহাসি, খেলা ও ছল করা কলহ। একটি ছেলে হইয়াছে, সম্মুখে অন্ধকার ভবিষ্যৎ, কত দুশ্চিন্তা, কত দায়িত্ব এদের। এমন হালকা ফাজলামিতে দিন কাটাইলে চলিবে কেন? বউটির নাম কনকলতা। শ্যামা জিজ্ঞাসা করিত, তোমার স্বামী কত মাইনে পান? কনক বলিত, কত আর পাবে, মাছি মারা কেড়ে নিত। বেড়ে বেড়ে 90-এর মতো হয়েছে। খরচ চলে না দিদি। একটা ছেলে পড়ালে আরও কিছু আসে, আমি বারণ করি। সারাদিন আপিস করে আবার ছেলে পড়াবে না কচু। কি হবে বেশি টাকা দিয়ে? যা আছে তাই ঢের নয়। মাসের শেষে বড্ড টানাটানি পড়ে দিদি, খরচ চলে না। কনক এমনিভাবে কথা বলিত, উল্টা পাল্টা, পূব পশ্চিম। বলিত একা স্বাধীনভাবে সে মহাস্ফূর্তিতে আছে। আবার বলিত, একা একা থাকতে ভালো লাগে না দিদি, আত্মীয় স্বজন 2-4টি কাছে না থাকলে বড্ড যেন ফাঁকা ফাঁকা লাগে। শ্যামা বুঝিত আনন্দে আহ্লাদে সোহাগে সে ডগমগ, কথা বলে না, শুধু বকবক করে। ওর কথার কোনো অর্থ নাই। কনকের বয়স বোধহয় ছিল 20-22 বছর। শ্যামা যে বয়সে প্রথম মা হইয়াছিল। এই বয়সে বটির অবিশ্বাস্য খুকিভাবে শ্যামা বনিয়া যাইত। কেমন রাগ হইত শ্যামার। মেয়ে মানুষ এমন নির্ভয়, এমন নিশ্চিন্ত, এমন আহ্লাদী, এই বুদ্ধি বিবেচনা লইয়া সংসারও টিকিবে কি করিয়া? বড়লোকের মেয়ে বুঝি এমনি অসার হয়? তবু বিরুদ্ধ সমালোচনা ভরা শ্যামার মন কি দিয়া যেন কনক আকর্ষণ করিত। চৌবাচ্চার ধারে ওরা যখন পরস্পরের গায়ে জল ছিটাইয়া হাসিয়া লুটাইয়া পড়িত, কনকের স্বামী যখন তাহাকে শূন্যে তুলিয়া চৌবাচ্চায় একটা চুবানি দিয়া আবার বুকে করিয়া ধরিয়া ঘরে লইয়া যাইত, খানিক পরে শুকনো কাপড় পরিয়া আসিয়া কনকের কাজের ছন্দে আবার অকাজের ছন্দ মিশিতে থাকিত, তখন শ্যামার কে জানে কি হইত। শ্যামার চোখের জল গাল বাহিয়া তাহার মুখের হাসিতে গড়াইয়া আসিত। কনকের স্বামী আপিস গেলে সে নিচে নামিয়া বলিত, সব দেখে ফেলেছি কনক। কনকের লজ্জা নাই, সে হাসিয়া ফেলিত, জ্বালিয়ে মারে দিদি, আপিস গেলে যেন বাঁচি। দোতলার ঘরখানা আর ছাদটুকু ছিল শ্যামার গৃহ। জিনিসপত্র সহ সে বাস করিত ঘরে, রাধিত ছাদে, একখানা করগেটের টিনের নিচে। পাশে শুধু নকুবাবুর ছাদ নয়, আশেপাশে আরও কয়েক বাড়ির ছাদ হইতে উদয়াস্ত শ্যামার সংসারের গতিবিধি দেখা যাইত। প্রথম প্রথম অনেকগুলি কৌতূহলী চোখ দেখিতেও ছাড়িত না। যখন তখন ছাদে উঠিয়া নকুবাবুর বউ জিজ্ঞাসা করিত, কি করছ বকুলের মা? শ্যামা বলিত, রাঁধছি দিদি। বলিত, সংসারের কাজকর্ম করছি দিদি। কি রাঁধলেন এবেলা? রাধিত এবং সংসারের কাজকর্ম করিত। শ্যামা আর কিছু করিত না। ধানকলের ধুমুদগাড়ি চুঙটার দিকে তাকিয়ে থাকিত না। রাত্রে ছেলেমেয়েরা ঘুমাইয়া পড়িলে জাগিয়া বসিয়া থাকিত না। হিসাব করিত না দিন, মাস, সপ্তাহের, টাকা আনা পয়সার। উদ্ভ্রান্ত চিন্তাও শ্যামা করিত, নিঃশ্বাসও ফেলিত। জননীর জীবন কেমন যেন নিরস অর্থহীন মনে হইত শ্যামার কাছে। কোথায় ছিল এই 4টি জীব? কি সম্পর্ক ওদের সঙ্গে তাহার? অসহায়া স্ত্রীলোক সে, মেরুদণ্ড বাঁকানো এ ভার তার ঘাড়ে চাপিয়া বসিয়াছে কেন? কিসের এই অন্ধ মায়া? জগজ্জননী মহামায়া কিসের ধাঁধায় ফেলিয়া তাহাকে দিয়ে এত দুঃখ বরণ করাইতেছেন? সুখ কাকে বলে একদিনের জন্য সে তাহা জানিতে পারিল না। তাহার একটা প্রাণ নিংড়াইয়া 4টি প্রাণীকে সে বাঁচাইয়া রাখিয়াছে।
কেন? কি লাভ তাহার? চোখ বুজিয়া সে যদি আজ কোথাও চলিয়া যাইতে পারিত। ওরা দুঃখ পাইবে, না খাইয়া হয়তো মরিয়া যাইবে, কিন্তু তাহাতে কি আসে যায় তার? সে তো দেখিতে আসিবে না। পেটের সন্তানগুলির প্রতি শ্যামা যেন বিদ্বেষ অনুভব করিত। সব তাহার শত্রু, জন্ম জন্মান্তরের পাপ। কি দশা তাহার হইয়াছে ওদের জন্য। শেষের দিকে শ্যামা আর চালাইতে পারিত না। মাসিক 12 টাকায় এতগুলো মানুষের চলে না। তাই 20 টাকা ভাড়ায় সমস্ত বাড়িটাকে কনকলতাকে ছাড়িয়া দিয়া সে বনগায়ে রাখালের আশ্রয়ে চলিয়া আসিয়াছে। বড় রাস্তা ছাড়িয়া ছোট রাস্তা, পুকুরের ধারে বিঘা পরিমাণ ছোট একটা মাঠ, লাল ইটের একতলা একটি বাড়ি ও কলাবাগানের বেড়ার মধ্যবর্তী দুহাতি চওড়া পথ, তারপর রাখালের ভিত, টিনের দেয়াল ও সনের ছাউনির বৈঠকখানা। 3খানা তক্তপোষ একত্র করিয়া তার উপরে শতরঞ্চি বিছানো আছে। 3 জাতের মানুষের জন্য হুঁকা আছে 3টি। কাঠের একটা আলমারিতে বিবর্ণ দপ্তর, কাঠের একটি বাক্সের সামনে শীর্ণকায় টিকি সমেত একজন মুহুরি। রাখালের মুহুরি। নিজে সে সামান্য চাকরি করে, মুহুরি দিয়া তাহার কিসের প্রয়োজন? বাহিরের ঘরখানা দেখিলেই সন্দেহ হয় রাখালের অবস্থা বুঝি খারাপ নয়। অনেকটা উকিল মোক্তারের কাছারি ঘরের মতোই তাহার বৈঠকখানা। বৈঠকখানার পরেই বহিরাঙ্গন, সেখানে 2টা বড় বড় ধানের মরাই, তারপর রাখালের বাসগৃহ। 8-10টি ছোট বড় টিনের ঘরের সমষ্টি। অধিবাসীদের সংখ্যাও বড় কম নয়। কদিন এখানে বাস করিয়াই শ্যামা বুঝিতে পারিল রাখাল তাহাকে মিথ্যা বলিয়াছিল। সে দরিদ্র নয়, মধ্যবিত্তও নয়, সে ধনী। চাকরি রাখাল সামান্য মাহিনাতেই করে, কিন্তু সে অনেক টাকা জমিজমা করিয়াছে। বহু টাকা তার সুদে খাটে। রাখালের সম্পত্তি ও নগদ টাকার পরিমাণটা অনুমান করা সম্ভব নয়, তবু সে যে উঁচু দরের বড়লোক, চোখ কান বুজিয়া থাকিলেও তাহা বোঝা যায়। মোটর গাড়ি, দামি আসবাব, গৃহের রমণীবৃন্দের বিলাসিতার উপকরণ গ্রাম্য গৃহস্থের ধনবত্তার পরিচয় নয়। তাহাদের অবস্থাকে ঘোষণা করে পোষ্যের সংখ্যা, ধানের মরাই, খাতকের ভিড়। রাখালের 3টি জোড়া তক্তপোষ সকালবেলা খাতকের ভিড়ে ভরিয়া যায়। দেখিয়া শুনিয়া শ্যামা নিঃশ্বাস ফেলিল। রাগ ও বিদ্বেষ এবার যেন তাহাদের হইল না। অনেক অভিজ্ঞতা দিয়া শ্যামা এখন বুঝিতে পারিয়াছে রাখাল একা নয়, এমনই জগৎ। এমন করিয়া মিথ্যা বলিতে না জানিলে, ছল ও প্রবঞ্চনায় এমন দক্ষতা না জন্মিলে, সকালে উঠিয়া 10-20টি খাতকের মুখ দেখিবার সৌভাগ্য মানুষের হয় না। রাখালের দোষ নাই। মানুষের মাঝে মানুষের মতো মাথা উঁচু করিবার একটিমাত্র যে পন্থা আছে, তাই সে বাছিয়া নিয়াছে। রাখাল তো ধর্মযাজক নয়, বিবাগী সন্ন্যাসী নয়, সে সংসারী মানুষ। সংসারে 10 জনে যেভাবে আত্মোন্নতি করে, সেও তেমনিভাবে অর্থ সম্পদ সঞ্চয় করিয়াছে। শ্যামা সব জানে, বড়লোক হইবার সমস্ত কলাকৌশল। কেবল স্ত্রীলোক করিয়া ভগবান তাহাকে মারিয়া রাখিয়াছেন। রাখালের দ্বিতীয় পক্ষের বউ সুপ্রভাকে দেখিয়া প্রথমে শ্যামা চোখ ফিরাইতে পারে নাই। রাখালের 2বার বিবাহ করার কারণটাও তখন সে বুঝিতে পারিয়াছিল। এত রূপ দেখিলে মাথা ঠিক থাকে পুরুষ মানুষের। একটি ছেলে আর একটি মেয়ে হইয়াছে সুপ্রভার। শ্যামা আসিবার আগে সে নাকি অনেকদিন অসুখেও ভুগিয়াছিল। তবু এখনো সে ছবির মতো, প্রতিমার মতো সুন্দরী। এমন সতীন থাকিতে মন্দা যে কেমন করিয়া এখানে গৃহিণীর পদটি অধিকার করিয়াছে, চারিদিকে সকলকে হুকুম দিয়া বেড়াইতেছে, সুপ্রভাকে পর্যন্ত, ভাবিয়া প্রথমটা শ্যামা আশ্চর্য হইয়া গিয়াছিল। তারপর সে টের পাইয়াছে যতই রূপ থাক, সুপ্রভার বুদ্ধি নাই। সে বড় বোকা। পুতুলের মতো সে পরের হাতে নড়ে চড়ে। সাহস করিয়া যে তাহার উপর কর্তৃত্ব করিতে যায়, তারই কর্তৃত্ব স্বীকার করে। একেবারে সে মাটির মানুষ, ঘোর প্যাচ বোঝে না, নিজের পাওনা গণ্ডা বুঝিয়া লইতে জানে না। তবু রাখাল কিনা আজও ছোট বউ বলিতে অজ্ঞান। মনে মনে সকলেই সুপ্রভাকে ভয় করে। এ বাড়িতে আদরের তাহার সীমা নাই। সুপ্রভা প্রভুত্ব করার চেয়ে নির্ভর করিতেই ভালোবাসে বেশি। আদর পাওয়াটাই তার জীবনে সবচেয়ে বড় প্রাপ্য। মন্দার গৃহিণীপনার ভিত্তিও ওইখানেই। সুপ্রভাকে সে নয়নের মণি করিয়া রাখিয়াছে। কে বলিবে সুপ্রভা তাহার সতীন? স্নেহে যত্নে সুপ্রভার দিনগুলিকে সে ভরাট করিয়া রাখে। নিজের হাতে সে সুপ্রভাকে সাজায়, সুপ্রভার ঘরখানা সাজায়, সুপ্রভার শয্যা রচনা করিয়া দেয়। সতীনের প্রতি স্বামীর গভীর ভালোবাসাকে হাসি মুখে গ্রহণ করে। সতীনের সংসারেও তাই এখানে কলহ বিবাদ, মান অভিমান, মন কষাকষি নাই। মন্দা ভুলিয়া গিয়াছে সে বধূ। এই মূল্য দিয়া সে হইয়াছে গৃহিণী।
কলিকাতার চেয়ে ঢের বেশি সুখেই শ্যামা এখানে বাস করিতে লাগিল। পরের বাড়ি পরের আশ্রয়ে থাকিবার একটু যা লজ্জা। এখানে আসিবার আগে শ্যামা ভাবিতেছিল এমন নিরুপায় হইয়া আত্মীয়ের বাড়ি যাইতেছে, পদে পদে কত অপমান সেখানে না জানি তাহার জুটিবে। এখানে কিছুদিন ভয়ে ভয়ে থাকিবার পর দেখিল গায়ে পুড়িয়ে অপমান কেহ করে না। সে যে এখানে আশ্রিতা, সময়ে অসময়ে সেটা মনে করাইয়া দিবারও কেহ এখানে নাই। মানাইয়া চলিতে পারিলে এখানে বাস করা কঠিন নয়। এখানকার গ্রাম্য আবহাওয়াটিও শ্যামার বেশ লাগিল। শহরতলির যে বাড়িতে বিবাহের পর হইতে এতকাল সে বাস করিয়াছিল, সেখানটা শহরের মতো ঘিঞ্জি নয়, তবু সেখানে তাহারা যেন বন্দি জীবনযাপন করিত। ইটের অরণ্যের মধ্যে প্রকৃতির যেটুকু প্রকাশ ছিল তা যেন শহরের পার্কের মতো ছেলে ভুলানো ব্যাপার। তাছাড়া সেখানে তাহারা ছিল কুনো, ঘরের কোণে নিজেদের লইয়া থাকিত। প্রতিবেশী থাকিয়াও ছিল না। এখানে জীবনের সঙ্গে জীবনের বড় নিবিড় মেশামেশি। মিতালি যেখানে নাই সেখানে অজস্র মেলামেশা আছে, সহজ বাস্তব মেলামেশা। শহরের মেলামেশার মতো কোমল ও কৃত্রিম নয়, খাঁটি জিনিস। শ্যামার ছেলেমেয়েরা যেন হাঁপ ছাড়িয়া বাঁচিয়াছে। এখানে তাহারা প্রকাণ্ড অঙ্গন পাইয়াছে, বাগানে পুকুর পাইয়াছে, ধুলামাটিতে খেলা করিবার সুযোগ পাইয়াছে, আর পাইয়াছে সঙ্গী। বাড়িতে শ্যামার প্রত্যেকটি ছেলেমেয়ের সাথী আছে। বিধানের জন্মের সময় মন্দা যে কোলের ছেলেটিকে লইয়া কলকাতায় গিয়াছিল, তার নাম অজয়। সকলে অজু বলিয়া ডাকে। বিধানের সঙ্গে তাহার খুব ভাব হইয়া গেল। অজয় এক ক্লাস নিচে পড়ে। পড়াশোনায় বিধান বড় ভালো। মন্দার ছেলেদের মাস্টার একদিন বিধানকে জিজ্ঞাসাবাদ করিয়া এই রায় দিয়াছেন। মন্দা জানিয়া খুশি হইয়াছে। বিধান কলকাতার ছেলে বলিয়া অজয়ের সঙ্গে তাহার ঘনিষ্ঠতায় মন্দার যেটুকু ভয় ছিল, মাস্টারের মন্তব্য শোনার পর আর তাহা নাই। সুপ্রভা বকুলকে ভালোবাসিয়া ফেলিয়াছে। বলে, কি মেয়ে আপনার বৌদিদি, দিয়ে দিন মেয়েটাকে আমাকে, দেবেন? বলে, মেয়ে বলে ওকে কিছু শেখাচ্ছেন না, এ তো ভালো কথা নয়। আজকালকার দিনে লেখাপড়া গানটান না জানলে কে নেবে মেয়েকে? একটু একটু করে সবই শেখাতে হবে ঠাকুরজি। সুপ্রভাই উদ্যোগ করিয়া বকুলকে মেয়ে স্কুলে ভর্তি করিয়া দিল। বলিল, স্কুলের মাহিনা সেই দেবে। গান টান শিখাইবার যখন উপায় নাই, লেখাপড়াই একটু শিখুক। বকুলকে সে যত্ন করে, লুকাইয়া ভালো জিনিস খাইতে দেয়, যেসব জিনিস শুধু মন্দা ও তার ছেলে মেয়েদের জন্য বরাদ্দ। কিন্তু একা বকুল ওসব খাইতে চায় না। বলে, দাদাকে দাও, ভাইকে দাও। সুপ্রভা তাতে বড় খুশি হয়। কি নিঃস্বার্থপর মেয়েটার মন! দেখিতে যেমন সুন্দর, তেমনি মিষ্টি স্বভাব। ও যেন রাজরানী হয় ভগবান। রাজরানী! এতবার সুপ্রভা এই আশীর্বাদের পুনরাবৃত্তি করে কেন? বকুলকে রাজরানী করিতে এত তাহার উৎসাহ কিসের? রাজরানী হওয়ার শখ ছিল নাকি সুপ্রভার? মনে সেই ক্ষোভ রহিয়া গিয়াছে? কিছু বুঝিবার উপায় নাই। সুপ্রভাকে অসুখী মনে হয় কদাচিৎ। চুপচাপ বসিয়া সে অনেক সময়ই থাকে, সেটা তার স্বভাব। মুখ তাহার সবসময় বিমর্ষ দেখায় না, চোখে তাহার সবসময় ঘনাইয়া আসে না উৎসুক দিবাস্বপ্নাতুরার দৃষ্টি। তবু শ্যামা মাঝে মাঝে সন্দেহ করে, অত যার রূপ, সে কি একেবারেই নিজের মূল্য জানে না? কুমারী জীবনে আশা কি সে করে নাই? কল্পনা কি তার ছিল না? বুড়া বয়সে রাখাল যখন তাহাকে বিবাহ করিয়া 3 পুত্রের জননী সতীনের সংসারে আনিয়াছিল, গোপনে সে কি 2-1 বিন্দু অশ্রুপাত করে নাই? বাড়ি ভাড়ার 20টা টাকা নিয়মিত আসে। 2 মাস টাকা পাঠাইয়া কনক একবার শ্যামাকে একখানা পত্র লিখিল। পাশে কোন বাড়িতে বিদ্যুতের আলো নেওয়া হইতেছে, দেখিয়া কনকের শখ জাগিয়াছে তারও বিদ্যুতের আলো চাই। বাড়িটা তাহার পছন্দ হইয়াছে, স্থায়ীভাবে তারা ওখানে রহিয়া গেল। এক কাজ করলে হয় না দিদি? খরচপত্র করিয়া তারা বিদ্যুৎ আনাক, মাসে মাসে বাড়ি ভাড়ার টাকায় সেটা শোধ হইবে। এই পত্র পাইয়া শ্যামা বড় চিন্তায় পড়িয়া গেল। এখানে তাহার নানা রকম খরচ আছে, স্কুলে মাহিনা, জামা কাপড়, এসব তাহাকেই দিতে হয়। এটা ওটা খুচরা খরচাও আছে অনেক। বাড়ি ভাড়ার টাকা না আসিলে সে করিবে কি? অথচ বিদ্যুৎ আনিতে না দিলে ওরা যদি অন্য বাড়িতে উঠিয়া যায়, সঙ্গে সঙ্গে আবার কি ভাড়াটে মিলিবে? শেষে শ্যামা মিনতি করিয়া কনককে চিঠি লিখিল। ওই 20টা টাকা তাহার সম্বল, ওই টাকা কটির জোরে সে পরের বাড়ি পড়িয়াছে। বাড়িতে বিদ্যুৎ আনিবার তার ক্ষমতা কই? শ্যামা যে কি দুঃখে পড়িয়াছে, কনক যদি তাহা জানিত! এই চিঠি ডাকে দিবারও প্রয়োজন হইল না। কনকলতার স্বামীর নিকট হইতে সবিনয় নিবেদন ভণিতার আরেকখানা পত্র আসিল। শ্যামার বাড়ি হইতে আপিসে যাতায়াত করা বড়ই অসুবিধা। একটি ভালো বাড়ি পাওয়া গিয়াছে শহরের মধ্যে,
ইংরেজি মাসটা কাবার হইলে তাহারা উঠিয়া যাইবে। কলিকাতার কেরানি ভাড়াটের বাসা বদলানোর রোগের খবর তো শ্যামা জানিত না। তাহার মুখ শুকাইয়া গেল। কনকলতার উপর রাগ ও অভিমানের তাহার সীমা রহিল না। শ্যামার সঙ্গে না তাহার অত ভাব হইয়াছিল। দুঃখের কথা বলিতে বলিতে শ্যামার চোখে জল আসিলে সে না সান্ত্বনা দিয়ে বলিত, ভেবো না দিদি, ভগবান মুখ তুলে চাইবেন। শ্যামা কত নিরুপায় সে তাহা জানে। কলকাতার বাড়ি ভাড়া করিয়াই সে থাকিবে, তবু শ্যামার বাড়িতে থাকিবে না। এতকাল অসুবিধা ছিল না, আজ হঠাৎ অসুবিধা হইয়া গেল। রাখালকে চিঠিখানা দেখাইয়া শ্যামা বলিল, ঠাকুর জামাই, এবার কি হবে? 20টা করে টাকা পাচ্ছিলাম, ভগবান তাতেও বাদ সাধলেন। রাখাল বলিল, আহা, কলকাতায় কি আর ভাড়াতে নেই? যাক না ওরা, ফের ভাড়াতে আসবে। ওপরে 1খানা, নিচে 3খানা ঘর, 20 টাকায় ও বাড়ি লুফে নেবে না? পাড়ার কাউকে চিঠি দাও না। হারান ডাক্তারকে শ্যামা 1খানা পত্র লিখিয়া দিল। হারান জবাব দিল, ভয় নাই, বাড়ি শ্যামার খালি থাকিবে না, 2-1 মাসের মধ্যেই আবার অবশ্যই ভাড়াতে জুটিবে। ইংরেজি মাসের 5-6 তারিখে শ্যামা ভাড়ার টাকা মনি অর্ডার পাইত। এবার 10 তারিখ হইয়া গেল, টাকা আসিল না। কনকলতারা কোথায় উঠিয়া গিয়াছে শ্যামা জানিত না। নিজের বাড়ির ঠিকানাতেই সে তাগিদ দিয়া চিঠি লিখিল। ভাবিল, পোস্ট অফিসে ওরা কি আর ঠিকানা রাখিয়া যায় নাই? এই পত্রের কোনো জবাব শ্যামা পাইল না। মন্দা বলিল, দিচ্ছে ভাড়া, এতকাল যে দিয়েছিল তাই ভাগ্যি বলে যেন বউ। কলকাতার লোকে বাড়ি ভাড়া দেয় নাকি? 1 মাস 2 মাস দেয়, তারপর যতদিন পারে থেকে অন্য বাড়িতে উঠে যায়। ঘর ভাড়া আদায় মোকদ্দমা করে। শ্যামা বিবর্ণ মুখে বলিল, আমার যে একটি পয়সা নেই ঠাকুরজি, আমি যে ওই কটা টাকায় ভরসা করেছিলাম। মন্দা বলিল, জলে তো পড়নি। তারপর বলিল, বাড়িটা বেচে দিলেই তো পারো বউ, এত কষ্ট সয়ে ও বাড়ি রেখে করবে কি? থাকতে তো পারছো না নিজে, টাকাটা হাতে এলে বরং কাজে লাগবে। তারপর কপালে থাকে বাড়ি আবার হবে, না থাকে হবে না। দাদা বেরিয়ে এসে কিছু একটা করবে নিশ্চয়ই। নাও যদি করে বউ, ছেলে তো উপযুক্ত হয়ে উঠবে তোমার, বাড়ির টাকা শেষ হতে হতে, তখন আর তোমার দুঃখ কিসের? মুখখানা মন্দা ম্লান করে আনিল। দুঃখের সঙ্গে বলিল, ও বাড়ি বেচতে বলতে আমার ভালো লাগছে ভেবো না বউ, আমার বাপের বাড়ির ভিটে তো। কিন্তু কি করবে বলো, নিরুপায় হলে মানুষকে সব করতে হয়। বাড়িটা বিক্রয় করিয়া ফেলার কথা শ্যামা ভাবিতেও পারে না। একটা বাড়ি না থাকিলে মানুষের থাকিল কি? দেশে একটা ভিটা থাকিলেও শহরতলির এই বাড়িটা সে বিক্রয় করিয়া ফেলিতে পারিত, কিন্তু দেশ পর্যন্ত কি শ্যামার আছে? যে গ্রামে সে জন্মিয়াছিল তার কথা ভালো করিয়া মনেও নাই। মামার ভিটেখানা নিজের মনে করিয়াছিল, বেচিয়া দিয়া মামা নিরুদ্দেশ হইয়া গেল। স্বামীর ওই একরত্তি বাড়িটুকু সে পাইয়াছে, বুকের রক্ত জল করা টাকায় বাড়ির সংস্কার করিয়াছে, আজ তাও সে বিক্রি করিয়া দিবে? ও বাড়ির ঘরে ঘরে জমা হইয়া আছে তাহার 22 বছরের জীবন। ওইখানে সে ছিল বধূ, ছিল জননী, 4টি সন্তানকে প্রসব করিয়া ওইখানে সে বড় করিয়াছে। ওই বাড়ির প্রত্যেকটি ইট যে তার চেনা। দেয়ালের কোথায় কোন পেরেকের গর্তে কবে সে চুন লেপিয়া দিয়াছিল তাও যে তার স্মরণে আছে। পরের হাতে বাড়ি ছাড়িয়া দিয়া আসিতে তার মন যে কেমন করিয়াছিল জগতে কে তাহা জানিবে। হায়, ও বাড়ির প্রত্যেকটি ইটের জন্য শ্যামার যে অপত্য স্নেহ! অথচ এদিকেও আর চলে না। নাই বলিয়া শ্যামার হাতে কিছুই যে নাই, অপরে তাহা বিশ্বাস করে না। শ্যামাও মুখ ফুটিয়া বলিতে পারে না। বকুলের জমানো একটি চকচকে আধুলি ছাড়া আর একটি তামার পয়সাও তার নাই। মাসকাবারে সুপ্রভা গোপনে বিধানের স্কুলের মাহিনাটা দিয়া দিল। চাহিলে সুপ্রভার কাছে আরও কিছু হয়তো পাওয়া যাইত। শ্যামার চাহিতে লজ্জা করিল। এবার বড় শীত পড়িয়াছে। বিধানের গরম জামা গতবার ছোট হইয়া গিয়াছিল। ছেলেটা হুহু করিয়া বড় হইয়া উঠিতেছে। এবছর নতুন একটা জামা কিনিয়া দিতে পারিলে ভালো হইত। আলোয়ানটাও তাহার ছিঁড়িয়া গিয়াছে। ওদের বেশভূষা চাহিয়া দেখিতে শ্যামার চোখে জল আসে। বাড়িবার মুখে বছর বছর ওদের পোশাক বদলানো দরকার। পুরনো সেলাই করা আঁটো জামা পরিয়া ওদের ভিখারির সন্তানের মতো দেখায়। শুধু সাবান দিয়া জামাকাপড়গুলো আর যেন সাফ হইতে চায় না, কেমন লালচে রং ধরিয়া যায়। পূজার সময় রাখাল ওদের একখানি তাঁতের কাপড় দিয়াছিল। মানাইয়া পরা চলে এমন জামা নাই বলিয়া বিধান লজ্জায় সে কাপড় একদিনও পরে নাই। মনটা শ্যামা ঠিক করিতে পারে না। মন্দার কথাগুলি মনের মধ্যে ঘুরিতে থাকে। রাখালের সঙ্গে একদিন এ বিষয়ে পরামর্শ করিল। রাখালও বাড়িটা বিক্রি করার পরামর্শই দিল। বলিল, বাড়ি ভাড়া দিবার হাঙ্গামা কি সহজ?
অর্ধেক বছর বাড়ি হয়তো খালি পড়ে থাকবে। আর ভাড়াটে জুটলেও যে ভাড়া নিয়মিত পাওয়া যাবে তার তো কোনো মানে নেই। একেবারে না পাওয়া অসম্ভব নয়। তারপর বাড়ির পেছনে খরচ নাই। পুরনো বাড়ি মাঝে মাঝে মেরামত করিতে হইবে। বছর বছর চুনকাম না করিয়া দিলে ভাড়াটে থাকিবে না। ড্রেন নেওয়া হইয়াছে শ্যামার বাড়িতে। এবার হয়তো ড্রেন না লইলে কর্পোরেশন ছাড়িবে না। সে অনেক খরচের কথা। শ্যামা কোথা হইতে খরচ করিবে? বাড়ি পোষা আর হাতি পোষা সমান বোঠান। বাড়ি তুমি ছেড়ে দাও। বিধান রাত প্রায় 11টা অবধি পড়ে। বকুল, মণি ওরা ঘুমাইয়া পড়ে অনেক আগে। সেদিন রাত্রে শ্যামা বিধানকে বলিল, খোকা, সবাই যে বাড়ি বিক্রি করে দিতে বলছে বাবা। বিধানের সঙ্গে শ্যামা আজকাল নানা বিষয়ে পরামর্শ করে। ভবিষ্যতের কত জল্পনা কল্পনা যে তাহাদের চলে তার অন্ত নাই। বিধান বলে বড় হইয়া সে মস্ত চাকরি করিবে, তারপর শঙ্করের মতো একটা মোটর কিনিবে। শঙ্করের মোটর! শীতলের জেল হইবার পর শঙ্করের মোটরে তার যে স্কুলে যা বন্ধ হইয়াছিল, সে অপমান বিধান কি মনে করিয়া রাখিয়াছে? রাত জাগিয়ে তাই ওর এত পড়াশোনা। শীতলের কথা বিধান কখনো বলে না। পড়া শেষ করিয়া ছেলে শুইতে আসিলে শ্যামা কতদিন প্রতীক্ষা করিয়াছে, চুপি চুপি বিধান হয়তো জিজ্ঞাসা করিবে, বাবা কবে ছাড়া পাবে মা? কিন্তু কোনোদিন বিধান এই প্রশ্ন করে না। যে তীব্র অভিমান ওর, হয়তো বাপের জেল হওয়ার লজ্জা ওকে মুখ করিয়া রাখে। পরের বাড়ি তারা যে এভাবে পড়িয়াছে, এজন্য বাপকে দোষী করিয়া মনে হয়তো ও নালিশ পুরিয়া রাখিয়াছে। আলোটা নিবাইয়া শ্যামা বিধানের মাথার কাছে লেপের মধ্যে পা ঢুকাইয়া বসে। একপাশে ঘুমাইয়াছে বকুল, মণি ও ফণি। একপাশে অবোধ বালক বুকে ক্ষোভ ও লজ্জা পুরিয়া এত রাত্রে জাগিয়াছে। শ্যামা ছেলের বুকে একখানা হাত রাখে। বেড়ার ফুটা দিয়া জ্যোৎস্নার কতগুলি রেখা ঘরের ভিতর আসিয়া পড়িয়াছে। বাগানের শিয়ালগুলি ডাক দিয়া নীরব হইল। বেড়ার ব্যবধান পার হইয়া পাশের ঘরে রাখালের মামাতো বোন রাজবালার স্বামীর সঙ্গে ফিসফিস কথা শোনা যায়। রাজবালার স্বামী আদালতে 25 টাকার চাকরি করে। 25 টাকায় অত ফিসফিস কথা? শ্যামার স্বামী মাসে 300 টাকাও রোজগার করিয়াছে। নিজের বাড়িতে নিজের পাকা শয়নঘরে স্বামীর সঙ্গে অত কথা শ্যামা বলে নাই। আর ওই চাপা হাসি! শ্যামা শিহরিয়া ওঠে। কদিন পরে শ্যামার বাড়ি বিক্রয় সমস্যার মীমাংসা হইয়া গেল। হারান ডাক্তার মানিঅর্ডারে 25 টাকা পাঠাইয়া লিখিলেন, বাড়িতে তিনি নূতন ভাড়াটে আনিয়াছেন। তার পরিচিত লোক। ভাড়া আদায় করিয়া মাসে মাসে তিনি শ্যামাকে পাঠাইয়া দিবেন। শ্যামার মুখে হাসি ফুটিল। 25 টাকা? 5 টাকা ভাড়া বাড়িয়াছে। এখন তাহার রাজবালার স্বামীর সমান উপার্জন। কপাল হইতে কয়েকটা দুশ্চিন্তার চিহ্ন এবার মুছিয়া ফেলা চলে। মাসখানিক পর একদিন সকালে কোথা হইতে শঙ্কর আসিয়া হাজির। গায়ে রেজারের কোট, তলায় স্ট্রাইপ দেয়া শার্ট, পরনে শান্তিপুরের ধুতি, পায়ে মোজা। কলিকাতায় বোঝা যাইত না। এখানে তাহাকে শ্যামার ভারী বাবু মনে হইল, রাখালের এই বাড়িতে। শ্যামা রাঁধিতে ছিল। পরনের কাপড়খানা তাহার ছেঁড়া, হলুদ মাখা। হাতে দুটি শাঁখা ছাড়া কিছু নাই। কলিকাতা হইতে কে একটা ছেলে তার সঙ্গে দেখা করিতে আসিয়াছে শুনিয়া সে কি ভাবিতে পারিয়াছিল সে শঙ্কর? শঙ্কর কেন বনগা আসিবে? শ্যামাকে শঙ্কর প্রণাম করিল। শ্যামার গর্বের সীমা রহিল না। মোটা হলুদ মাখা ছেঁড়া কাপড় পরনে। কি হইয়াছে তাহাতে? সুপ্রভা, মন্দা, রাজবালা সকলের কৌতূহলী দৃষ্টির সামনে রাজপুত্র প্রণাম তো করিল তাহাকে। খুশি হইয়া শ্যামা বলিল, 60 বেঁচে থাকো বাবা, বিদ্যা দিগ্গজ হও। কি আবেগ শ্যামার আশীর্বচনে! শঙ্করের মুখ লজ্জায় রাঙা হইয়া গেল। তারপর শ্যামা জিজ্ঞাসা করিল, বনগা এসেছ কেন শঙ্কর? শঙ্কর বলিল, ক্রিকেট খেলতে এসেছি মাসিমা। এখানকার স্কুলের সঙ্গে আমাদের স্কুলের ম্যাচ। শ্যামা, বিধান, মণি সকলেই শঙ্করকে দেখিয়া খুশি হইয়াছে। অভিমান করিয়াছে বকুল। পুজোর সময় আসবে বলে এখন বাবু এলেন বলিয়া সে মুখ ভার করিয়াছে। কবে শঙ্কর বকুলের কাছে প্রতিজ্ঞা করিয়াছিল পুজোর সময় সে বনগা আসিবে, সে খবর কেহ রাখিত না। বকুলের কথায় বড়রা হাসে। শঙ্কর শ্যামার দিকে চাহিয়া সলজ্জভাবে কৈফিয়ত দিয়া বলে, পুজোর সময় মধুপুরে গেলাম যে আমরা, তোকে চিঠি লিখে নি বেধান সেখান থেকে। বকুল অর্ধেক ক্ষমা করিয়া বলে, তোমার জিনিসপত্র কই? শঙ্কর বলে, বোর্ডিংয়ে আমাদের থাকতে দিয়েছে, সেখানে রেখেছি। বকুল বলে, বোর্ডিং কি জন্যে? আমাদের বাড়ি থাকো না। শঙ্কর মুখ নিচু করিয়া একটু হাসে। শ্যামা তাকায় মন্দার দিকে। শঙ্করকে এখানে থাকার নিমন্ত্রণ জানায় কিন্তু সুপ্রভা। প্রথমে শঙ্কর রাজি হয় না, ভদ্রতার ফাঁকা উজোর করে। কলিকাতার ছেলে সে,
ওসব কায়দা তার দুরস্ত। শেষে সুপ্রভার হাসি ও মিষ্টি কথার কাছে পরাজয় মানিয়া সে আতিথ্য স্বীকার করে। লজ্জার যে আবরণটি লইয়া সে এই বাড়িতে ঢুকিয়াছিল ক্রমে ক্রমে তাহা খসিয়া যায়। কানু ও কালুর সঙ্গে তাহার ভাব হয়। বিধানের পড়ার ঘরে খানিক হইচই করিয়া উঠানে তাহারা মার্বেল খেলে। তারপর স্কুলের বেলা হইলে স্নান করিতে যায় পুকুরে। শ্যামা বারণ করিয়া বলে, সাঁতার জানো না তুমি, পুকুরে যেও না শঙ্কর, জল তুলে এনে দিক, তুমি ঘরে স্নান করো। শঙ্কর বলিয়া যায়, বেশি জলে যাব না মাসিমা। তবু শ্যামার বড় ভয় করে। বিধান, বকুল, মণি এরা সাঁতার শিখিয়াছে, কানু কালু তো পাকা সাঁতারু। পুকুরের জল তোলপাড় করিয়া ওরা স্নান করিবে, উৎসাহের মাথায় শঙ্করের কি খেয়াল থাকিবে সে সাঁতার জানে না। বাড়ির একজন চাকরকে সে পুকুরে পাঠাইয়া দেয়। খানিক পরে হইচই করিতে করিতে সকলে ফিরিয়া আসে। শঙ্কর আসে বিধান ও চাকরটার গায়ে ভর দিয়া, এক পায়ে খোড়াইতে খোড়াইতে। শামুকে না কি সে শঙ্করের পা কাটিয়া দরদর করিয়া রক্ত পড়িতেছে। বকুল দুরন্ত সাহসী মেয়ে, বকিলে মারিলে ব্যথা পাইলে সে কাঁদে না, কিন্তু রক্ত দেখিলে সে ভয় পায়। ধুলা কাদা ধুইয়া শ্যামা যতক্ষণ শঙ্করের পা বাঁধিয়া দেয় সে হাউ হাউ করিয়া কাঁদিতে থাকে। মন্দ ধমক দিয়ে বলে, তোর পা কেটেছে নাকি, তুইও তো কাঁদছিস কি জন্যে? কেঁদে মেয়ে একেবারে ভাসিয়ে দিলেন। শঙ্কর বলে, কেঁদো না বুকু, বেশি কাটেনি তো। আগে বিধান হয়তো শঙ্করের জন্য অনায়াসে 7 দিন স্কুল কামাই করিত। এখন পড়াশোনার চেয়ে বড় তাহার কাছে কিছু নাই। সে স্কুলে চলিয়া গেল। কানু ও কালু কোনো উপলক্ষে স্কুল কামাই করিতে পারিলে বাঁচে। অতিথির তদ্বিরের জন্য বাড়িতে থাকিতে তারা রাজি ছিল, মন্দার জন্য পারিল না। স্কুলে গেল না শুধু বকুল, সারা দুপুর এক মুহূর্তের জন্য সে শঙ্করের সঙ্গ ছাড়িল না। এ যেন তার বাড়িঘর, শঙ্কর যেন তারই অতিথি। সে ছাড়া আর কে শঙ্করকে আপ্যায়িত করিবে? ফণিকে ঘুম পাড়াইয়া তাহার অবিশ্রাম বকুনি শুনিতে শুনিতে শ্যামার চোখেও ঘুম জড়াইয়া আসে। বকুলের মুখে যেন ঘুম পাড়ানি গান। বাড়ির কারো সঙ্গে ও মেয়েটার স্নেহের আদান প্রদান নাই, কারো সোহাগ মমতায় ও ধরাছোঁয়া দেয় না। অনুগ্রহের মতো করিয়া সুপ্রভার ভালোবাসাকে একটু যা গ্রহণ করে। শঙ্করের সঙ্গে ওর এত ভাব হইল কিসে? পরের ছেলে শঙ্কর, একটার পাগল ছেলে বিধান, আর পাগলি মেয়ে বকুল। মন ওদের বুঝিবার জো নাই। শ্যামা যে এত করে মেয়েটার জন্য, 2 মিনিট ওর অদ্ভুত অনর্গল বাণী শুনিবার জন্য লুব্ধ হইয়া থাকে। কই, শ্যামার সঙ্গে তো কথা বকুল বলে না। কাছের টানিয়ে আদর করিতে গেলে মেয়ে ছটফট করে। জননীর দুটি স্নেহ ব্যাকুল বাহু যেন ওকে দড়ি দিয়া বাঁধে। জগতে কে কবে এমন মেয়ে দেখিয়াছে? শ্যামা একটা হাই তুলে জিজ্ঞাসা করে, হ্যাঁ শঙ্কর, আমাদের বাড়ির দিকে কখনো যাওটাও? হারান ডাক্তার ভাড়া টেনে দিলেন, তার নামটাও জানিনি। শঙ্কর বলে, ভাড়াটে কই, কেউ আসেনি তো, সদর দরজায় তালা বন্ধ। শ্যামা হাসিল। তুমি জানো না শঙ্কর, 1 মাসের উপর ভাড়াটে এসেছে, 25 টাকা ভাড়া দিয়েছে। ওদিকে তুমি যাওনি কখনো? শঙ্কর বলে, না মাসিমা, আপনাদের বাড়ি খালি পড়ে আছে, কেউ নেই বাড়িতে, জানালা কপাট বন্ধ, সামনে বাড়ি ভাড়ার নোটিশ ঝুলছে, আমি কতদিন দেখেছি। শ্যামা অবাক হইয়া বলে, তবে কি ভাড়াটি উঠে গেল? আপনি যাদের ভাড়া দিয়েছিলেন তারা যাবার পর কেউ আসেনি মাসিমা। আমি যাই যে মাঝে মাঝে নকুবাবুর বাড়ি, আমি জানি নে। শঙ্কর হাসে। ভাড়া টেলে কি বাইরে তালা দিয়ে লুকিয়ে থাকত? হারান তবে ছুতা করিয়া তাহাকে অর্থ সাহায্য করিতেছে? হারানের কাছে কোনোদিন টাকা সে চাহে নাই। কেবল ভাড়াটে উঠিয়া যাওয়া উপলক্ষে হারানকে সেই যে সে চিঠি লিখিয়াছিল, সেই চিঠিতে দুঃখের কাঁদুনি গাহিয়াছিল অনেক। তাই পড়িয়া হারান তাকে 25 টাকা পাঠাইয়া দিয়াছে। যতদিন বাড়িতে তাহার ভাড়াটে না আসে, মাসে মাসে নিজেই তাহাকে এই টাকাটা দেয়া ঠিক করিয়াছে হারান। সংসারে আত্মীয় পর সত্যই চেনা যায় না। শ্যামা কে হারানের? শ্যামার মতো দুঃখিনীর সংস্রবে হারানকে সর্বদা আসিতে হয়। শ্যামার জন্য এত মমতা তার হইল কেন? 3 দিন পরে শঙ্কর কলিকাতা চলিয়া গেল। এই 3 দিন সে ভালো করিয়া হাঁটিতে পারে নাই। ঘরের মধ্যে সে বন্দী হইয়া থাকিয়াছে। মজা হইয়াছে বকুলের। বাড়ির ছেলেরা বাহিরে চলিয়া গেলে একা সে শঙ্করকে দখল করিতে পারিয়াছে। শঙ্কর চলিয়া গেলে কদিন বকুল মনমরা হইয়া রহিল। 3-4 দিন পরে হারানের মনি অর্ডার আসিল। সই করিয়া টাকা নেওয়ার সময় শ্যামার মনে হইল গভীর ও গোপন একটি মমতা দূর হইতে তাহার মঙ্গল কামনা করিতেছে। স্বার্থ ও বিদ্বেষ ভরা এই জগতে যার তুলনা নাই। দুঃখের দিনে কোথায় রইল সেই বিষ্ণুপ্রিয়া? স্বামীর পাপের ছাপ মারা সন্তান গর্ভে লইয়া
একদিন যে ভিখারিনীর মতো জননী শ্যামার সখ্য চাহিয়াছিল, যার 1 মাসের পেট্রোল খরচ পাইলে সন্তানসহ শ্যামা 2 মাস বাঁচিয়া থাকিতে পারিত। টাকার প্রাপ্তির সংবাদ দিয়া সে হারানকে একখানা পত্র লিখিল। হারানের ছল যে সে ধরিতে পারিয়াছে সেসব কিছু লিখিল না। লিখিল 8 জন্মে সে বোধহয় হারানের মেয়ে ছিল। হারান তার জন্য যা করিয়াছে এবং করিতেছে, জীবনে কখনো কি শ্যামা তাহা ভুলিবে? এমনই আবেগপূর্ণ অনেক কথাই শ্যামা লিখিল। হারান জবাবও দিল না। না দিক, শ্যামা তো তাহাকে চিনিয়াছে। শ্যামার দুঃখ নাই। শীতলের সঙ্গে শ্যামার যোগসূত্র শীতলের কয়ধর গোড়াতেই ছিন্ন হইয়া গিয়াছিল। জেলে গিয়া কখনো সে শীতলের সঙ্গে দেখা করে নাই, চিঠিপত্র লেখে নাই। কোথায় কোন জেলে শীতল আছে তাও শ্যামা জানে না। আগে জানিবার ইচ্ছাও হইত না। এখন শীতলের ছাড়া পাওয়ার সময় হইয়া আসিতেছে। সে কোথায় আছে, কবে খালাস পাইবে, মাঝে মাঝে শ্যামার জানিতে ইচ্ছা হয়, কিন্তু জানিবার চেষ্টা সে করে না। শীতলকে কাছে পাইবার বিশেষ আগ্রহ শ্যামার নাই। সবসময় সে যে স্বামীর উপর রাগ ও বিদ্বেষ অনুভব করে তাহা নয়, বরং কোথায় লোহার শিকের অন্তরালে পাথর ভাঙিয়া সে মরিতেছে ভাবিয়া সময় সময় মমতাই সে বোধ করে। তবু মনে তাহার কেমন একটা ভয় জন্মিয়া গিয়াছে, শীতল ফিরিয়া আসিলে আবার সে দারুণ কোনো বিপদে পড়িবে। তাছাড়া ব্যস্ত হইয়া লাভ কি? ছাড়া পাইলে স্ত্রীপুত্রকে শীতল খুঁজিয়া লইবে না? বেশ শান্তিতে আছে সে। নাইবা রহিল তাহার নিজের বাড়িতে থাকিবার আনন্দ, আর্থিক সচ্ছলতার সুখ। এখানে ছেলে মেয়েদের শরীর ভালো আছে, বিধানের অদ্ভুত পড়াশোনার ফল ফলিতেছে। স্কুলের হেডমাস্টার নিজে রাখালকে বলিয়াছেন, বিধানের মতো ছেলে ক্লাসে 2টি নাই। শ্যামা আবার আশা করিতে পারে, ধূসর ভবিষ্যতে আবার রঙের ছাপ লাগিতে থাকে। নাইবা রহিল তাহার নিকট আশা ভরসা, একদিন ছেলে তাহাকে সুখী করিবে। কেবল পড়িয়া পড়িয়া বিধান রোগা হইয়া যাইতেছে। এত রাত জাগিয়া পড়ে, যেমন পরিশ্রম করে তেমনি খাওয়া ছেলেটা পায় না। পরের বাড়িতে কেই বা হিসাব করে যে একটা ছেলে দিবারাত্রি খাটিতেছে, ওর একটু ভালো মতো খাওয়া পাওয়া দরকার, দুধ ঘির প্রয়োজন ওর সবচেয়ে বেশি। শ্যামা কি করিবে? চাহিয়া চিন্তিয়া চুরি করিয়া যতটা পারে ভালো জিনিস বিধানকে খাওয়ায়, কিন্তু বাড়াবাড়ি করিতে সাহস পায় না। এই আশ্রয় ঘুচিয়া গেলে তো তাহার উপায় থাকিবে না। মন্দা যখন চেঁচামেচি করিতে থাকে, এ কি কাণ্ড বাবা, এই বাড়ির ভূতের বাড়ি নাকি এটা? সন্দেশ করে পাথরের বাটি ভরে রাখলাম, বাটি অর্ধেক হলো কি করে? এ কাজ মানুষের, বড় মানুষের। বিড়ালেও নেয়নি, ছেলেপিলেও খায়নি। নিয়ে দিব্যি আবার থাপড়ে থুপড়ে সমান করে রাখার বুদ্ধি ছেলেপিলের হবে না। শ্যামার বুকের মধ্যে তখন ঢিপ ঢিপ করে। অর্ধেক অর্ধেক তো সে নেয় নাই, যৎ সামান্য নিয়াছে। মন্দা টের পাইল কেমন করিয়া। সুপ্রভা বলে, অমন করে বলো না দিদি, লক্ষ্মী, যে নিয়েছে খাবার জিনিস নিয়েছে তো, বড় লজ্জা পাবে দিদি। মন্দা বলে, তুই অবাক করলি বোন, চোর লজ্জা পাবে বলে বলতে পারবো না চুরির কথা? সুপ্রভা মিনতি করিয়া বলে, বলে আর লাভ কি দিদি, এবার থেকে সাবধানে রেখো। তবু শ্যামা পরিশ্রমী সন্তানের জন্য খাদ্য চুরি করে। দুধ জাল দিতে গিয়া সুযোগ পাইলেই দুধের স্বরের খানিকটা লুকাইয়া ফেলে। দুধ গরম করিলে শর্ত যায় গলিয়া, টের পাইবে কে? রাধিতে রাধিতে 2খানা মাছ ভাজা শ্যামা শালপাতায় জড়াইয়া কাপড়ের আড়ালে গোপন করে। ঘরে গিয়া কখন সে তাহা লুকাইয়া আসে কে জানিবে। এমনি সব ছোট ছোট চুরি শ্যামা করে। গোপনে চুরি করা খাবার বিধানকে খাওয়ায়। একবার খানিকটা গাওয়া ঘি জোগাড় করিয়া সে বড় মুশকিলে পড়িয়াছিল। রাখালের ছেলে মেয়ে ছাড়া আর সকলকে একসঙ্গে বসিয়া খাইতে হয়, আগে অথবা পরে। একা খাইলেও রান্নাঘরে খাইতে হয় ভাত, দাওয়ায় খাইতে হয় জলখাবার, সকলের চোখের সামনে। কেমন করিয়া ঘিটুকু ছেলেকে খাওয়াইবে শ্যামা ভাবিয়া পায় না। বলিয়াছিল, এমনি একটু খেয়ে ফেল না খোকা, পেটে গেলেই পুষ্টি হবে। তাই কি মানুষ পারে কাঁচা ঘি শুধু খাইতে? শেষে মুড়ির সঙ্গে মাখিয়া দিয়া একটু একটু করিয়া শ্যামা ঘিটুকুর সদ্গতি করিয়াছিল। খোকার তখন বাৎসরিক পরীক্ষা চলিতেছে। একদিন সকালে শ্যামাকে ডাকিয়া রাখাল বলিল, জানো বৌঠান, শীতলবাবু তো খালাস পেয়েছেন 8-10 দিন হল। নকুবাবু পত্র লিখেছেন, তোমাদের কলকাতার বাড়িতেই নাকি আছে। দিনরাত ঘরে বসে থাকে, কোথাও যায়টায় না। পত্রখানা দেখি ঠাকুর জামাই। নকুবাবু লিখিয়াছেন, শীতলের চেহারা কেমন পাগলের মতো হইয়া গিয়াছে, বোধহয় সে কোনো অসুখে ভুগিতেছে। এতদিন হইয়া গেল কেহ তাহার খোঁজখবর লইতে আসিল না দেখিয়া জ্ঞাতার্থে এই পত্র লিখিলাম। রাখাল বলিল, তোমাদের বাড়িতে না ভাড়াটে আছে বৌঠান? শীতলবাবু ওখানে আছেন কি করে? কি জানি ঠাকুর জামাই, কিছু বুঝতে পারছি না। আপনি একবার যান না কলকাতা।
কথাটা এখানে প্রকাশ করিতে শ্যামা রাখালকে বারণ করিয়া দিল। বিধান পরীক্ষা দিতেছে, এখন এই সংবাদ পাইলে হয়তো উত্তেজিত হইয়া উঠিবে, ভালো লিখিতে পারিবে না। বছরকার পরীক্ষা সহজ তো নয় ঠাকুর জামাই, এখন কি ওকে ব্যস্ত করা উচিত? পাগলের মতো চেহারা হইয়া গিয়াছে, অসুখে ভুগিতেছে। বিধানের পরীক্ষা না থাকিলে শ্যামা নিজে দেখিতে যাইত, কিন্তু এখানে শীতল আসিল না কেন? লজ্জায়? কি অদৃষ্ট মানুষটার! 2 বছর জেল খাটিয়া বাহির হইয়া আসিল, ছেলে মেয়ের মুখ দেখিবে, স্ত্রীর সেবা পাইবে, তার বদলে খালি বাড়িতে মুখ লুকাইয়া একা অসুখে ভুগিতেছে। এত লজ্জাই বা কিসের? আত্মীয় স্বজনকে মুখ কি দেখাইতে হইবে না? শনিবারের আগে রাখালের কলিকাতা যাওয়ার উপায় ছিল না। 2 দিন ধরিয়া শ্যামা তাহার দুর্ভাগা স্বামীর কথা ভাবিল। ভাবিতে ভাবিতে আসিল মমতা। শ্যামা কি জানিত নকুবাবুর চিঠির কথাগুলো যে ছবি তাহার মনে আঁকিয়া দিয়াছিল, পরীক্ষার ব্যস্ত সন্তানের মুখের দিকে চাহিয়া থাকিবার সময়ও তাহা সে ভুলিতে পারিবে না। এত সে গভীর বিষাদবোধ করিবে। শনিবার রাখালের সঙ্গে সে কলিকাতা রওনা হইল। সঙ্গে লইল শুধু ফণিকে। বিধানকে বলিয়া গেল সে বাড়িটা দেখিয়া আসিতে যাইতেছে। কলি ফেরানোর ব্যবস্থা করিয়া আসিবে, যদি কোনো মেরামতের দরকার থাকে তাও করিয়া আসিবে। আমার কথা ভেবো না বাবা, ভালো করে পরীক্ষা দিও কেমন? ছোট পিসের কাছে খাবার চেয়ে খেও, আর বকুলকে যেন মেরো না খোকা। বাড়ি পৌঁছিতে সন্ধ্যা পার হইয়া গেল। সদর দরজা বন্ধ, ভেতরে আলো জ্বলিতেছে কিনা বোঝা যায় না। শীতের রাত্রে সমস্ত পাড়াটাই স্তব্ধ হইয়া আছে, তার মধ্যে শ্যামার বাড়িটা যেন আরও নিঝুম। অনেকক্ষণ দরজা ঠেলাঠেলির পর শীতল আসিয়া দরজা খুলিল। রাস্তার আলোতে তাকে দেখিয়া শ্যামা কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া ভিতরে ঢুকিয়া সে দেখিল চারিদিকে অন্ধকার। একটা আলো কি শীতল জ্বালায় না সন্ধ্যার পর? ফণি ভয়ে তাহাকে সবলে আঁকড়াইয়া ধরিয়াছিল। অন্ধকার বারান্দায় দাঁড়াইয়া শ্যামা শিহরিয়া উঠিল। এমনই সন্ধ্যাবেলায় একদিন সে এখানে প্রথম স্বামীর ঘর করিতে আসিয়াছিল। সেদিনও এমনই ছাড়াছাড়ির আবহাওয়া তাহার নিঃশ্বাস রোধ করিয়া দিতেছিল। সেদিনও তাহার কান্না আসিতেছিল এমনিভাবে। শুধু সেদিন বারান্দায় জ্বালানো ছিল টিমটিম একটা লণ্ঠন। শীতল বিড়বিড় করিয়া বলিল, মোমবাতি ছিল, সব খরচ হয়ে গেছে। রাখাল গিয়া মোড়ের দোকান হইতে কতগুলি মোমবাতি কিনিয়া আনিল। এই অবসরে শ্যামা হাতড়াইয়া ঘরে গিয়া বসিয়াছে। বাহিরে বড় ঠান্ডা। শীতলকে দুটো একটা কথাও সে জিজ্ঞাসা করিয়াছে, প্রায় অবান্তর কথা। জ্ঞাতব্য প্রশ্ন করিতে কি জানি শ্যামার কেন ভয় করিতেছিল। ভিতরে ঢুকিবার আগে রাস্তার আলোতে শীতলের পাগলের মতো মূর্তি দেখিয়া শ্যামা তো কাঁদিয়াছিল। অন্ধকার ঘরে সে বেদনা কি ভয়ে পরিণত হইয়াছে? রাখাল ফিরিয়া আসিয়া একটা মোমবাতি জ্বালিয়া জানালায় বসাইয়া দিল। ঘরে কিছু নাই। তক্তপোষের ওপর শুধু একটা মাদুর পাতা আর ময়লা একটা বালিশ। মেঝেতে একরাশ পোড়া বিড়ি আর কতগুলি শালপাতা ছড়ানো। যে জামা কাপড়ে 2 বছর আগে শীতল রাত দুপুরে পুলিশের সঙ্গে চলিয়া গিয়াছিল তাই সে পরিয়া আছে। কাপড় বোধহয় তাহার ওই একখানা। কি যে ময়লা হইয়াছে বলিবার নয়। রাত্রে বোধহয় সে শুধু আলোয়ানটা মুড়ি দিয়া পড়িয়া থাকে। চৌকির বাহিরে অর্ধেকটা এখন মাটিতে লুটাইতেছে। এসব তবুও যেন চাহিয়া দেখা যায়। তাকানো যায় না শীতলের মুখের দিকে। চোখ উঠিয়া মুখ ফুলিয়া বিভৎস দেখাইতেছে তাহাকে। হাড় কখানা ছাড়া শরীর আর বোধহয় কিছু নাই। শীতল দাঁড়াইয়া থাকে। দাঁড়াইয়া সে কাঁপে। তারপর সহসা শ্যামার কি হয় কে জানে, ফণিকে জোর করিয়া নামাইয়া দিয়া জননীর মতো ব্যাকুল আবেগে শীতলকে জড়াইয়া ধরিয়া টানিয়া আনে। শিশুর মতো আলগোছে শোয়াইয়া দেয় মাদুরে, বলে, এমন করে ভুগছ, আমাকে একটা খবরও তুমি দিলে না গো। পরদিন সকালে সে হারান ডাক্তারকে ডাকিয়ে পাঠাইল। হারানকে খবর দিলে 25 টাকা বাড়ি ভাড়া পাঠানোর ছলনাটুকু যে ঘুচিয়া যাইবে, শ্যামা কি তাহা ভাবিয়া দেখিল না? ভাবিল বই কি। রাত্রে কথাটা মনে মনে নাড়াচাড়া করিয়া সে দেখিয়াছে। হারানের মহৎ ছলনাকে বাঁচাইয়া রাখার জন্য হারানকে তার ছলনা করা উচিত নয়। সে যে এখানে আসিয়া জানিতে পারিয়াছে বাড়িতে তাহার ভাড়াটে আসে নাই, হারান দয়া করিয়া মাসে মাসে তাকে টাকা পাঠায়, এটা হারানকে জানিতে দেয়াই ভালো। পরে যদি হারান জানিতে পারে শ্যামা কলিকাতা আসিয়াছিল, তখন কি হইবে? হারান কি তখন মনে করিবে না যে সব জানিয়াও টাকার লোভে শ্যামা চুপ করিয়া আছে? হারান আসিলে শ্যামা তাহাকে প্রণাম করিল। বলিল, ভালো আছেন বাবা আপনি? কাল সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি আমি। আগে তো জানতে পারিনি কবে খালাসপি এখানে এসে পড়ে রয়েছে। বিপদের উপর কি যে আমার বিপদ আসছে বাবা, কোনো দিকে কুল কিনারা দেখতে পাইনি। সমস্ত মুখ ফুলে গিয়েছে, শরীরে দারুণ জ্বর, ডাকলে ডুকলে সাড়াও ভালো করে দেয় না বাবা। শ্যামা চোখ মুছিতে লাগিল।
হারান যেন অপরিবর্তনীয়। মাথার চুলে পাক ধরিবে, দেহে বার্ধক্য আসিবে, তবু সে কণামাত্র বদলাইবে না। বিধানের প্রথম অসুখের সময় দেখিতে আসিয়া যেমন নির্মমভাবে শ্যামাকে সে কাঁদিতে বারণ করিয়াছিল, আজও তেমনিভাবে বারণ করিল। শ্যামার জীবনে রহস্যময় দুর্বোধ্য মানুষের পদার্পণ আরও ঘটিয়াছে বৈকি। গোড়ায় ছিল রাখাল, তারপর আসিয়াছে মামা তারাশঙ্কর, কিন্তু এই লোকটির সঙ্গে তাদের তুলনা হয় না। একে একে তাদের রহস্যের আবরণ খসিয়া গিয়াছে। হারান শুধু চিরকাল যবনিকার আড়ালে রহিয়া গেল। শ্যামাকে যদি সে স্নেহ করে, স্নেহের পাত্রীকে দেখিয়া এক বিন্দু খুশি কি তাহার হইতে নাই? আজ হারান ডাক্তার শুধু রোগী দেখিতে আসার মতো শ্যামার বাড়িতে আসিবে, আত্মীয় বলিয়া ধরা দিবে না। শীতলকে হারান অনেকক্ষণ পরীক্ষা করিল। বাহিরে আসিয়া রাখাল ও শ্যামাকে বলিল, কতদিন জ্বরে ভুগছে জানি নে বাবু, আমি জিজ্ঞাসা করলে বলতে চায় না। অনেকদিন থেকে না খেয়ে শুকোচ্ছে সেটা বুঝতে পারি, তারপর লাগিয়েছে ঠান্ডা। সব জড়িয়ে অবস্থা যা দাঁড়িয়েছে, সারতে সময় নেবে। বড় ডাক্তার ডাকতে চাও ডাকো, আমি বারণ করিনি, কিন্তু ডাক্তার ফাক্তার ডাকা মিছে, তাও বলে রাখছি। ওর সবচেয়ে দরকার বেশি সেবা যত্নের। বড় ডাক্তার? হারানের চেয়ে বড় ডাক্তার কে আছে শ্যামা তো জানে না। শুনিয়া হারান খুশি হয়, বলে, দাও দেখি কাগজ কলম, ওষুধ লিখি, আর মন দিয়ে শোনো, যা যা বলে যাই। এতটুকু এদিক ওদিক হলে চলবে না। টুকেই নাও না আমার কথাগুলো, মনে যা থাকবে আমার জানা আছে। একে একে হারান বলিয়া যায়, ওষুধ, পথ্য, সেবার নির্দেশ। ঘড়ির কাঁটা ধরিয়া সময় বাঁধিয়া দেয়, বারে বারে সাবধান করে, এতটুকু এদিক ওদিক নয়। 8টায় যে ওষুধ দেওয়ার কথা, দিতে যেন 8টা বাজিয়া 5 মিনিটও না হয়। যখন 2 চামচ ফুট দেওয়ার কথা, 3 চামচ যেন তখন না পড়ে। শ্যামা ভয়ে ভয়ে বলে, কোনো ব্যবস্থাই তো নেই এখানে, খালি বাড়িতে এসে উঠেছি আমরা, বনগা কি নিয়ে যাওয়া যাবে না? হারান যেন আনমনি বলে, বনগা? তা চলো বনগাতেই নিয়ে যাই, একটা দিন আমার নষ্ট হবে, হলে আর উপায় কি? জ্বর করে না খেয়ে ঠান্ডা লাগিয়ে কি কাণ্ডই বাঁধিয়ে রেখেছে হতভাগা। কটায় গাড়ি? 1:30? তবে সময় আছে ঢের। যাও দেখি তুমি রাখাল, ওষুধপত্রগুলি নিয়ে এসো কিনে। আমি রোগী দেখে আসছি ঘুরে 11টার মধ্যে। 2টো পান আমায় দিতে পারো ছেচে? দোক্তা থাকে তো দিও খানিকটা। হারান বুড়ো হইয়া গিয়াছে, পান চিবাইতে পারে না, ছেঁচা পান খায়, কিন্তু হারান বদলায় নাই। বুড়ো হইতে হইতে সে মরিয়া যাইবে, তবু বোধহয় বদলাইবে না। শ্যামা কি জানে না, আত্মীয়তা করিয়া শীতলকে সে বনগা পৌঁছাইয়া দিতে যাইতেছে না, যাইতেছে ডাক্তার হইয়া রোগীর সঙ্গে। শ্যামার বলার অপেক্ষা রাখে নাই, তা সে কোনোদিনই রাখে না। সে প্রথমবার বিধানের অসুখের সময় জ্বরতপ্ত শিশুটিকে সে যে গামলার ঠান্ডা জলে ডুবাইয়াছিল, সেদিনও সে শ্যামার বলার অপেক্ষা রাখে নাই। যা করা উচিত হারান তাই করে। হারানের স্নেহ নাই, আত্মীয়তা নাই, কোমলতা নাই। কতবার ভুল করিয়া শ্যামা ভাবিয়াছে হারান তাহাকে মেয়ের মতো ভালোবাসে। তাই যদি সে বাসিবে, তবে বাড়ি ভাড়ার নাম করিয়া টাকা শ্যামাকে সে পাঠাইবে কেন? সোজাসুজি পাঠাইতে কে তাকে বারণ করিয়াছিল? পরের দান গ্রহণ করিতে অন্য সকলের কাছে লজ্জা পাইবে এই জন্য? হারানের মধ্যে ওসব দুর্বলতা নাই। কে কোথায় কি কারণে লজ্জা পাইবে, হারান কি কখনো তা ভাবে? স্নেহ মনে করিয়া শ্যামা পাছে কাছে ঘেঁষিতে চায়, শ্যামা পাছে মনে করে অযাচিত দানের পেছনে হারানের মমতার উৎস লুকাইয়া আছে। আত্মীয়তা দাবি করার সুযোগ পাছে শ্যামাকে দেয়া হয়। তাই না হারান তাহার দানকে শ্যামার প্রাপ্য বলিয়া ঘোষণা করিয়াছিল? অভিমানে শ্যামার কান্না আসে। অভিমানে কান্না আসিবার বয়স তাহার নয়, তবু মনের মধ্যে আজও যে অবুঝ কাঁচা মেয়েটা লুকাইয়া আছে, যে বাপের স্নেহ জানে নাই, অসময়ে মাকে হারাইয়াছে, 16 বছর বয়স হইতে জগতে একমাত্র আপনার জন মামাকে খুঁজিয়া পায় নাই, স্বামীর ভয়ে দিশেহারা হইয়া থাকিয়াছে, সে যদি আজ কাঁদিতে চায়, প্রৌঢ়া শ্যামা তাহাকে বারণ করিতে পারিবে কেন? তাহারা বনগায় পৌঁছিলে মন্দা শীতলকে দেখিয়া একটু কাঁদিল, তারপর তাড়াতাড়ি তার জন্য বিছানা পাতিয়া দিল। এদিক ওদিক ছোটাছুটি করিয়া ভারী ব্যস্ত হইয়া পড়িল। সে সেবা যত্নের ব্যবস্থা করিল, ছেলে মেয়েদের সরাইয়া দিল। শ্যামাকে বলিতে লাগিল, ভেবো না তুমি বউ, ভেবো না, ফিরে যখন পেয়েছি দাদাকে ভালো করে আমি তুলবই। বকুল বিস্ফারিত চোখে শীতলকে খানিক্ষণ চাহিয়া দেখিল, তারপর সে যে কোথায় গেল কেহ আর খুঁজিয়া পায় না। হারান ডাক্তার কেউ নয়, কোথায় গেল দুজনে? শেষে সুপ্রভাই তাদের আবিষ্কার করিল বাড়ির পেছনে ঢেকি ঘরে। ও ঘরে বকুল খেলাঘর পাতিয়াছে। ঢেকিটার উপরে পাশাপাশি বসিয়া গম্ভীর মুখে কি যে তাহারা আলোচনা করিতেছিল তাহারাই জানে। সুপ্রভা দেখিয়া হাসিয়া বাঁচে না। ডাক্তার নাকি বুড়া! জগতে এত জায়গা থাকিতে, কথা বলিবার এত লোক থাকিতে, বুড়া ঢেকি ঘরে বসিয়া আলাপ করিতেছে বকুলের সঙ্গে।
যা তো খোকা, ডেকে আন ওদের। বুড়োকে বল হাত মুখ ধুয়ে নিতে, খেতে টেতে দি। তোর বাবা কি খাবে তাও তো বলে দিলে না। ঢেকি ঘরে গিয়ে বসে রয়েছে। হারান আসে, হাত মুখ ধোয়। সুপ্রভা ঘোমটা টানিয়ে তাহাকে জলখাবার দেয়। বকুল কিন্তু ঢেকি ঘরেই বসিয়া থাকে। সুপ্রভা গিয়ে বলে, ও বুকু, খাবি নে তুই? তোর বাবা এলো, তুই এখানে বসে আছিস? ও আমার বাবা নয়। শোনো কথা মেয়ের। সুপ্রভা হাসে। আয়, চলে আয় আমার সঙ্গে। একলাটি তোকে এখানে বসে থাকতে হবে না। রাত্রিটা এখানে থাকিয়া পরদিন সকালে হারান কলিকাতা চলিয়া গেল। শ্যামা সাবধান হইয়া গিয়াছিল। হারানকে অতিরিক্ত আত্মীয়তা জানাইবার কোনো চেষ্টাই সে করিল না। যাবার সময় শুধু ঘটা করিয়া প্রণাম করিয়া বলিল, মেয়েকে ভুলবেন না বাবা। খুব ধীরে ধীরে শীতল আরোগ্য লাভ করিতে লাগিল। সে নিঝুম নিশ্চুপ হইয়া গিয়াছে। আপনা হইতে কথা সে একেবারেই বলে না। অপরে বলিলে কখনো দু এক কথায় জবাব দেয়, কখনো কিছুই বলে না। কেহ কথা বলিলে বুঝিতে তার যেন একটু দেরি হয়। ক্ষুধা তৃষ্ণা বোধ যেন তাহার নাই। খাইতে দিলে খায় না, না দিলে কখনো চায় না। চুপচাপ বিছানায় পড়িয়া থাকিয়া সে যে ভাবে তা তো নয়। এখানে আসিয়া কদিনের মধ্যে চৌখোটা তাহার সারিয়া গিয়াছে। সবসময় সে শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকে। 2 বছর জেল খাটিলে মানুষ কি এমনি হইয়া যায়? কবে ছাড়া পাইয়াছিল শীতল? কলিকাতার বাড়িতে আসিয়াই তো সে ছিল 10-12 দিন। তার আগে প্রথমে জিজ্ঞাসাবাদ করিয়া কিছু জানা যায় না। পরে অল্প অল্প জানা গিয়াছে 15-20 দিন কোথায় কোথায় ঘুরিয়া শীতল কলিকাতার বাড়িটাতে আশ্রয় লইয়াছিল। জানিয়া শ্যামার বড় অনুতাপ হইয়াছে। এই দারুণ শীতে একখানা আলোয়ান মাত্র সম্বল করিয়া স্বামী তাহার 1 মাসের উপর কপরদক্ষিণ অবস্থায় যেখানে সেখানে রাত কাটাইয়াছে। জেলে থাকিবার সময় শীতলের সঙ্গে সে যোগসূত্র রাখে নাই কেন? তবে তো সময় মতো খবর পাইয়া ওকে সে জেলের দেউড়ি হইতে সোজা বাড়ি লইয়া আসিতে পারিত। প্রাণ দিয়া শ্যামা শীতলের সেবা করে। শ্রান্তি নাই, শৈথিল্য নাই, অবহেলা নাই। 4টি সন্তান শ্যামার, না একটি বাড়ি আছে। শীতল তো এখনও শিশু। পরীক্ষার ফল বাহির হইলে জানা গিয়াছে বিধান ক্লাসে উঠিয়াছে প্রথম হইয়া। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জননী। আজ 5ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আর গল্পকথন বাই কল্লোল চ্যানেলের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।